ব্যাপার, আপনি আমাকে এভাবে ধাক্কা দিলেন কেন? চোখ কি হাতে নিয়ে ঘোরেন? কলেজে এইসব ছাত্রদের জন্যই আজকাল মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারে না। আপনার তো সাহস কম না, আপনি আমাকে এসব কথা বলছেন। দেখুন, এখানে আমার কোনো দোষ ছিল না। আপনি নিজেই আমাকে হয়তো পেছন থেকে ধাক্কা দিয়েছেন, আর আমি তো আমার মতো করে যাচ্ছিলাম। আপনি কি সাইড দিয়ে যেতে পারলেন না? চুপ বেয়াদব! আমার উপর কথা বলার সাহস কি করে হয় তোর? নিশ্চয়ই এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছিস, তার জন্য আমার ব্যাপারে ভালো করে জানিস না। সোজা ভার্সিটি থেকে বের করে দিব। আরে আজব তো, আপনি আমাকে চেনেন না, জানেন না, অথচ আপনি বাজে কথা বলে যাচ্ছেন। দেখুন ম্যাডাম, আপনি হয়তো এই ভার্সিটির কোনো একটা ম্যাডাম, সেটা ঠিক আছে, কিন্তু আপনি নিজেই দোষ করে আমাকে শাস্তি দিচ্ছেন কেন? শুধু শুধু কথা শোনাচ্ছেন। তখন মেয়েটা আর কোনো কথা না বলে সোজা চলে গেল। আর নিলয় এভাবেই মেয়েটার দিকে তাকিয়েছিল। নিলয় খুব ভালো করেই বুঝতে পারছে মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো এই ভার্সিটির লেকচারার। নিলয় যেহেতু ভার্সিটিতে প্রথম এসেছে তার জন্যই চিনতে পারেনি। নিলয় আর কোনো কিছু না বলে ভেতরে যেতে শুরু করলো। আর ভেতরে যাওয়ার পরেই একজনকে জিজ্ঞেস করে ক্লাসে প্রবেশ করলো। ক্লাসে গিয়ে যখন পেছনের বেঞ্চে বসে পড়লো তখনই একটা ছেলে এসে তার পাশে বসলো। ছেলেটা তখন নিলয়কে বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি মনে হয় নতুন এসেছো? কালকে থেকে তো ক্লাস শুরু হয়ে গেছে, কালকে কেন আসোনি? কালকে তো অনেক মজা হয়েছে। হ্যাঁ, সেটা জানি যে কালকে ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমি আসলে একটা সমস্যায় ছিলাম, তার জন্য আসতে পারিনি। আচ্ছা, এখন কোনো ম্যাডাম আসবেন নাকি কোনো স্যার আসবে? এখন হয়তো নতুন ম্যাডাম আসবে, যে ম্যাডাম কিছুদিন আগেই ভার্সিটিতে জয়েন করেছে। বিশ্বাস করেন ভাই, এই ম্যাডাম অনেক রাগী আর অনেক অহংকারী। মানে অহংকারের মাটিতে ম্যাডামের পাই পড়ে না এমন অবস্থা। নিলয়ের আর বুঝতে বাকি রইল না যে ছেলেটা কার কথা বলছে। আর নিলয় ওই নতুন ছেলেটার সঙ্গে পরিচয় হয়ে নিল। নতুন ছেলেটার নাম হলো রাশেদ। রাশেদ তারপরে নিলয়ের সঙ্গে গল্প করতে করতে এভাবে বেশ কিছুটা সময় পার করে দিল। কিছুক্ষণ পরে আখি ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। আখি ম্যাডাম ক্লাসে প্রবেশ করার পরে আখি ম্যাডাম তখন সবার পরিচয় আবারও জিজ্ঞেস করতে লাগলো, কারণ কালকে ওনার কোনো ক্লাস ছিল না, তার জন্যই সবার পরিচয় জানা হয়নি। আর যখনই নিলয়ের পরিচয় আসলো তখন নিলয় নিজের পরিচয় দেওয়ার পরে আখি ম্যাডাম তাকে বসতে বলল না, দাঁড়িয়ে থাকতে বলল। আর নিলয়ের বুঝতে বাকি রইল না যে তার কপালে দুঃখ রয়েছে। আর এভাবেই কিছুক্ষণ সময় পার হয়ে গেল। আর প্রায় 10 মিনিট পরে নিলয়কে বসতে বলল। নিলয় বসে ইচ্ছে মতো আখিকে গালি দিতে লাগলো মনে মনে। ক্লাসের মধ্যে নিলয়কে বারবার বিভিন্ন রকমের প্রশ্ন করতে শুরু করলো। আর নিলয় বোকার মতো ম্যাডামের দিকে তাকিয়ে রইল, কারণ এই প্রশ্নগুলোর কখনোই উত্তর দিতে পারবে না নিলয়। আর এইভাবে ক্লাসের সময় শেষ হয়ে আসলো। আর ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে নিলয় ক্লাস থেকে বের হয়ে গেল। আর তখন রাশিদ বলতে লাগলো, ভাই তোর কপাল এতটা খারাপ কি করে হয়? কারণ ম্যাডাম তোকেই সবচেয়ে বেশি প্রশ্ন করলো, তোকেই সবচেয়ে বেশি দাঁড় করিয়ে রাখলো ক্লাসের মধ্যে। তুই কি ম্যাডামের শত্রু নাকি যে ম্যাডাম তোর সঙ্গে এমন করলো? এই ম্যাডাম যাওয়ার পিছনে একবার পরে তার অবস্থা খারাপ হয়ে যায়। সেটা বুঝতে পারছি না, তবে আসার সময় ম্যাডামের সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। আর ম্যাডামকে আমিও কথা বলেছি, ম্যাডামও আমাকে অনেক বাজে কথা বলেছে। আর তার জন্য হয়তো আমাকে এভাবে ধার করে রেখেছে, আমার উপর প্রতিশোধ নিয়েছে। জানি না প্রতিদিন আমার সঙ্গে এরকম ব্যবহার করবে কি না। যদি প্রতিদিন ব্যবহার এরকম করে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা তুই সত্যি কথাই বলেছিস, যদি তোর সঙ্গে প্রতিদিন এরকম করে তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তুই ভার্সিটিতে থাকতে পারবি না এই ম্যাডামের কারণে। সেটা পরেরটা পরে দেখা যাবে, এখন আপাতত এসব বিষয় নিয়ে মাথা না ঘামানো ভালো হবে। তারপর নিলয় রাশেদকে বিদায় দেওয়ার পরে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে দেখতে পারলো নিলয়ের মা রান্না করছেন। আর নিলয় তখন রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হয়ে তার মাকে বলল খাবার দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই তার মা নিলয়ের জন্য খাবার নিয়ে আসলো। নিলয়ের জন্য খাবার নিয়ে আসার পরে তখন নিলয়ের মা নিলয়কে বলতে শুরু করলো, কিরে নিলয়, আজকে ভার্সিটিতে তোর দিন কেমন কাটলো? আর তোর মুখ এরকম গোমরা করে রেখেছিস কেন? কি হয়েছে ভার্সিটিতে? তুই নিশ্চয়ই কোনো ঝামেলা করেছিস, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই কোনো ঝামেলা করে এসেছিস ভার্সিটিতে। মা, তুমি কি মনে করো আমি ভার্সিটিতে গিয়েছি ঝামেলা করার জন্য? আমি ভার্সিটিতে গিয়েছি পড়াশোনা করার জন্য, এসব ঝামেলা করার জন্য আমি যাইনি।
আর ভার্সিটিতে আবার কি হবে? আজকে আমার ভার্সিটির প্রথম দিন, সবাই আমাকে ভালোভাবেই গ্রহণ করেছে। তুমি শুধু শুধু উল্টাপাল্টা টেনশন করছো। আর আমি তো হেঁটে এসেছি, আর তার জন্যই মুখটা এমন দেখাচ্ছে হয়তো। আর অনেক খিদেও পেয়েছে। আমার মন বলছে তুই ভার্সিটিতে কোনো না কোনো ঝামেলা করেছিস, তার জন্যই তোর মুখটা এমন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে খাবার খেয়ে নে, এরপরে আমার অনেক কাজ আছে। তোর সঙ্গে থাকলে তো আমার হবে না। তারপর নিলয় খাবার খেতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই খাবার খাওয়া শেষ করে রুমে চলে আসলো। রুমে আসার পরে তখন শুয়ে শুয়ে ফোন চাপছিল, আর এইভাবেই যে কখন ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না নিলয়। বিকেলবেলা নিলয়ের বন্ধু শ্যামের কলে নিলয়ের ঘুম ভেঙে গেল। আর নিলয় ঘুম থেকে ওঠার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে বলে। নিলয় বাসা থেকে রেডি হয়ে বের হয়ে টং দোকানে চলে আসলো। তারপর তখন রাফি বলতে লাগলো, দোস্ত, আজকে তো ভার্সিটিতে যেতে পারলাম না। তা ভার্সিটিতে কোনো কিছু হয়েছে নাকি? নাকি আমরা এগিয়ে রাজত্ব করতে পারবো? দেখ ভাই, ভার্সিটির সম্পর্কে আমার একটু হলেও ধারণা আছে। ভার্সিটিতে র্যাগিং বলতে কোনো কিছু নেই এই ভার্সিটিতে। তবে এমন একটা ইনাস্টার শিকার হবি প্রথমে, সেটা কখনোই ভুলতে পারবি না। একটা ম্যাডাম আছে, অনেক অহংকারী একটা ম্যাডাম, মানে নতুন জয়েন করেছে, আর এই কারণে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার অবস্থা টাইট হয়ে গেছে পুরো। কি বলছিস তুই? ঠিক আছে, তাহলে তো ম্যাডামকে দেখতে হয় কালকে। ম্যাডাম নিশ্চয়ই অনেক সুন্দরী, কারণ আমার মনে হয় এই পর্যন্ত যতগুলো মেয়ে দেখেছি, যে মেয়েগুলো অহংকারী তারা নাকি অনেক সুন্দর হয়। বাপের অনেক টাকা থাকে, তার কারণে সুন্দর হয়ে যায়। এরকম ফালতু কথা তোকে কে বলেছে? সব মেয়ে সুন্দর হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ম্যাডামকে দেখতে অসম্ভব সুন্দরী। তারপর নিলয় এবং রাফি দুজনেই গল্প করতে শুরু করলো। আর এইভাবেই বেশ অনেক সময় পার হয়ে গেল। আর সন্ধ্যার সময় রাফিকে নিয়ে নিলয় যেতে শুরু করলো, উদ্দেশ্য ওই নতুন ম্যাডামের বাসায় যাওয়া। রাফি তখন নিলয়কে বলতে শুরু করলো, যে মেয়েটা তোকে এত অপমান করেছে সবার সামনে, সেই মেয়ের বাসায় যাবি এখন মেয়েটাকে দেখার জন্য। ভাই, তোর কি মাথা ঠিক আছে? যদি ম্যাডাম একবার দেখতে পারে তুই এখানে এসেছিস, তাহলে কিন্তু ভার্সিটিতে তোকে ঝুলাবে। আরে তেমন কোনো কিছু হবে না, তুই আমার উপর বিশ্বাস রাখ। আমি শুধু দু চোখ ভরে দেখব, তারপর চলে আসব। প্লিজ দোস্ত, আর না করিস না। এই কথা বলার পরে নিলয় এবং রাফি দুজনেই চলে আসলো আখির বাসার সামনে। আখির বাসার সামনে আসার পরে ভাবলো কি করে এখন উপরে যাওয়া যাবে। তারপর বিল্ডিং এর পাইপ দিয়ে নিলয় উপরে উঠলো, আর উপরে ওঠার পরে দোতলায় চলে আসলো। দোতলায় বারান্দার মধ্যে আসার পরে চুপচাপ করে বসে আছে। ভেতরে আখি ল্যাপটপে হয়তো কোনো কিছু কাজ করছে। নিলয় তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এভাবে যে কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতেই পারলো না। আর হঠাৎ করেই নিলয়ের মোবাইলটা বেজে উঠলো। মোবাইল বেজে ওঠার কারণে শব্দটা আখিরও কানে গেল। আর আখি তখন এখানে এসে দেখতে পারলো নিলয় বারান্দায় চুপচাপ করে বসেছিল। আর তখন আখি চিৎকার দিতে শুরু করলো। নিলয় তার মুখ ধরে ফেললো। আর তখন নিলয় বলতে লাগলো, আমি আসলে আপনাকে দেখার জন্য এসেছি। প্লিজ চিৎকার করবেন না। আপনি তো আমাকে চেনেন। যদি না চিনতেন তাহলে না চিৎকার করতেন প্লিজ। নিলয়, তোমার সাহস কি করে হয়? তুমি আমার বাসায় চলে আসছো, তাও আবার এইভাবে আমাকে দেখার জন্য। মানে আমাকে দেখার কি আছে? আমার কি নতুন চেহারা বেরিয়েছে যে দেখতে হবে? আসলে না, তেমন কোনো কিছু না। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি এখন চলে যাচ্ছি, আর কখনো আসবো না। নিলয় কথা বলার পরে তখন তাড়াতাড়ি করে নিচে নেমে গেল। আর নিচে নামার পরে তখন রাফি নিলয়কে দেখে দৌড়াতে শুরু করলো। রাফিও বুঝতে পেরেছে সে কি করেছে। নিলয় রাফিকে ধরে ফেললো। আর রাফিকে ধরে ফেলার পরে নিলয় বলতে শুরু করলো, আমি চুপচাপ দেখছিলাম, আর কিন্তু তোর কারণে আমি ধরা পড়ে গেলাম। ভেবেছিলাম চুপচাপ এখান থেকে নেমে চলে আসব, কিন্তু তুই যে কল দিয়েছিলি, তোকে কল দিতে কে বলেছিল? আমি বলেছিলাম কল দেওয়ার জন্য। আমি তো এমনিতে একটু পরে নেমে আসতাম। তোর কল দেওয়ার কি দরকার? আসলে আমার বাড়িতে যাওয়ার খুবই দরকার ছিল, তার জন্য আর কি তোকে কল দিয়েছিলাম। কে জানতো তোর এত শব্দ হবে? আমি কি তোর মতো যে
ফোন সাইলেন্ট করে রেখে দিব। যারা আমাকে কল দেয় তারা কাজের কারণে আমাকে কল দেয়, সে কারণে আমি কোনো সাইলেন্ট করি না সব সময়, তুই জানিস। তবু কেন কল দিলে এখন যদি কালকে আমাকে ভার্সিটিতে কিছু একটা করে দেয় তখন আমি কি করব? না কিছু বলতে পারবো না, কিছু বলতে পারবো। এইভাবে দুজনে মিলে কিছুক্ষণ কথা বলার পরে নিলয় বাসায় চলে আসলো। নিলয় বাসায় আসার পরে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়তে শুরু করলো। আর এভাবে যে কখন ঘুমিয়ে পড়লো সেটা মনে নেই। সকালবেলা নিলয়ের ঘুম ভাঙলো তার মায়ের ডাকে। নিলয় ঘুম থেকে ওঠার পরে তখন তার মাকে বলতে লাগলো, আম্মু, আজকে আমি ভার্সিটিতে যাব না, প্লিজ। তুমি আজকে আমাকে ভার্সিটিতে যাওয়ার জন্য জোর করো না প্লিজ, আর বাবাকেও কোনো কিছু বলো না। তুই এটা আমাকে বলছিস কেন? তোর যদি মন চায় তুই তোর বাবাকে গিয়ে বল। তোর বাবা যদি অনুমতি দেন তাহলে তোর ভার্সিটিতে যাওয়া লাগবে না, কিন্তু আমি তোকে এই অনুমতি দিতে পারবো না, কারণ তোর বাবা আমার উপর রাগারাগি করবে। আমি এগুলো সহ্য করতে পারবো না। তাড়াতাড়ি করে ভার্সিটিতে যা। নিলয় কোনো উপায় না পেয়ে সরাসরি ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুমে আসার পরে তখন তাড়াতাড়ি করে নিলয় ফ্রেশ হয়ে নিল। আর ফ্রেশ হওয়ার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে সে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরে সে চুপচাপ করে খাবার খেতে শুরু করলো। আর তখন তার বাবা তাকে বলতে শুরু করলো, কিরে, তুই নাকি আজকে ভার্সিটিতে যেতে চাচ্ছিস না? কি হয়েছে? ভার্সিটিতে নিশ্চয়ই কোনো ঝামেলা করছিস, তার জন্য ভয়ে ভার্সিটিতে যেতে চাচ্ছিস না। আমি কিন্তু ভার্সিটির স্যারকে কল দিব তুই ভার্সিটিতে গিয়েছিস কিনা। বাবা, তুমি এসব কি বলছো? আমি তো রেগুলার ভার্সিটিতে যাওয়ার চিন্তা ভাবনা করছি, আর এমনিতেই আজকে শরীরটা ভালো ছিল না, তাই মাকে বলেছিলাম ভার্সিটিতে যাব না, কিন্তু এখন শরীর ভালো হয়ে গেছে। চিন্তা করো না, আমি ভার্সিটিতে যাব। তুমি পারলে স্যারকে কল দিয়ে জিজ্ঞেস করো আমি ভার্সিটিতে গিয়েছি কিনা। নিলয় এই কথা বলার পরে তাড়াতাড়ি করে খাবার খেয়ে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলে আসলো ভার্সিটিতে। নিলয় ভার্সিটিতে আসার পরে দেখতে পারলো রাফি আগে থেকেই বসে আছে। নিলয় এসে সিয়ামের পাশে বসলো। আর সিয়ামের পাশে বসার পরে রাফি তখন নিলয়কে বলতে শুরু করলো, দোস্ত, আমার তো মনে হয়েছে ম্যাডাম তোকে কোনো না কোনোভাবে তার শাস্তি দেবে, কারণ তোর ওপর ম্যাডাম অনেক রেগে আছে। দেখছিস ম্যাডাম কিভাবে আসছে তোর দিকে, মনে হয় তোর দিকেই কোনো কথা বলবে মনে হয়। শুধুমাত্র তোর কারণে এসব হয়েছে। আমি যদি কোনো শাস্তি পাই তাহলে আমি বলবো সব কিছু তোর দোষ, আর তোর উপর ম্যাডাম পরে প্রতিশোধ নেবে, শুধু আমার উপরে নিবে না। তারপর নিলয় চুপচাপ করে বসে রইল। আর কিছুক্ষণের মধ্যেই আখি ম্যাডাম নিলয় এবং রাফির কাছে চলে আসলো। আর রাফি এবং নিলয়ের কাছে আসার পরেই নিলয়কে একটা থাপ্পড় মারল কোনো কথা ছাড়াই। নিলয় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ম্যাডামের দিকে। আর তখন ম্যাডাম তাকে বলতে লাগলো, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি এভাবে আড্ডা দিবে না। তোমার মা বাবা তোমাকে পাঠিয়েছে এখানে পড়াশোনা করার জন্য। এভাবে দুজন মিলে আড্ডা দেওয়ার কারণ কি? তোমার না এখন ক্লাস আছে? যাও ক্লাসে যাও। ক্লাস বাদ দিয়ে তুমি এখানে আড্ডা দিচ্ছ কেন? এরপর থেকে যদি তোমাকে এইভাবে আড্ডা দিতে দেখেছি তাহলে কিন্তু তোমার খবর আছে। এই ভার্সিটিতেই তোমাকে বের করে দিব, কারণ যেই ছেলে ভার্সিটিতে আসবে এইসব করার জন্য তার তো আর ভার্সিটিতে থাকার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নামে ভার্সিটির কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? নিলয় তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলো। রিপিট, নিলয় তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে আসলো। আর ক্লাসরুমে আসার পরে পেছনের বেঞ্চে বসে পড়লো যথারীতি। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। ম্যাডাম ক্লাসে প্রবেশ করার পরে তখন নিলয়কে অনেক ধরনের প্রশ্ন করতে লাগলো। আর নিলয় কোনো প্রশ্নের উত্তর না পারায় তখন আর উপায় ছিল না। নিলয় দাঁড়িয়ে রইল। নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ম্যাডামকে গালি দিচ্ছে, কারণ নিলয় খুব ভালো করেই জানে ম্যাডাম ইচ্ছে করেই তাকে এইসব কথা বলছে আর এইসব প্রশ্ন ধরছে যেন নিলয়কে দাঁড়িয়ে রাখতে পারে। এদিকে আকি তখন মনে মনে নিলয়ের ব্যাপারে বলতে লাগলো, নিলয়, তুমি যাই কিছু করো না কেন, তোমার তো খবর আছে। তোমার তো আমি শিক্ষা দিয়ে তারপরে ছাড়বো। তুমি জীবনে আমার নাম কখনো ভুলতে পারবে না। নিলয় মনোযোগ দিয়ে ক্লাস করতে শুরু করলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। নিলয় তার বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিতে দিতে সময়টা পার করে দিল। সন্ধ্যার সময় নিলয় বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিয়ে যখনই বাসায় যেতে যাবে হঠাৎ করেই নিরিবিলি রাস্তার মধ্যে একটা শব্দ শুনতে পারে। নিলয় তাড়াতাড়ি করেই সেই দিকে যেতে শুরু করলো। রাত তখন 8টা বাজে, বেশি রাত হয়নি। এতক্ষণ নিলয় তার বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিয়েছিল।
তার জন্যই রাত হয়ে গেছে। বাসা থেকে তাকে অনেক কল করা হয়েছিল, কিন্তু নিলয় কোনো কিছুই করেনি, ফোনটা পর্যন্ত ধরেনি। নিলয় একটা মেয়ের চিৎকার শুনতে পেরে ওদিকে যেতে শুরু করলো। আর ওদিকে যাওয়ার পরে দেখতে পারলো কয়েকটা ছেলে একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, মূলত টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। নিলয় ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে দেখতে পারলো মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো তার ভার্সিটির ম্যাডাম আঁখি। নিলয় তাড়াতাড়ি করে একটা লাঠি নিয়ে ওদেরকে মারতে শুরু করলো। আর ওরা নিলয়ের সঙ্গে পারলো না, ওরা নিলয়ের মায়ের খেয়ে তখন নিলয়কে বলতে লাগলো, আজকে তুই আমাদেরকে মেরেছিস, তুই দেখতে পারবি পরবর্তী সময়ে তোর কি অবস্থা করি আমরা, সেটা শুধুমাত্র অপেক্ষা করে থাক। মন চাই সেটা করিস, আপাতত ওনার কাছে ক্ষমা চা, না হলে কিন্তু একটাও বেঁচে ফিরতে পারবি না। ম্যাডাম, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আপনাকে আমরা চিনতে পারিনি যে আপনি এই ভার্সিটির ম্যাডাম। ম্যাম, আর কখনই আমরা এরকম করব না। আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিন ম্যাডাম, না হলে ও আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, তোমরা এখন যেখান থেকে যাও, আর কোনো মেয়ের সঙ্গে এরকম কিছু করো না প্লিজ, কারণ ওরাও কারো না কারো বোন। এই কথা বলার পরে তখন ছেলেগুলো দৌড়ে চলে গেল। আর ছেলেগুলো দৌড়ে চলে যাওয়ার পরে এদিকে আঁখি তখন নিলয়ের দিকে এগিয়ে আসলো। নিলয়ের দিকে এগিয়ে আসার সাথে সাথে নিলয় তখন পেছন ফিরে তার বাসার দিকে হাঁটতে শুরু করলো। আর তখন আঁখি দৌড়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয়ের সামনে দাঁড়ানোর পরে তখন নিলয়কে আঁখি বলতে লাগলো, প্লিজ নিলয়, তুমি আমার কথাটা একটু শোনো। আসলে আমি রাত করে টিউশন করে বাড়ি ফিরছিলাম, আর তার জন্যই ওরা এরকম সুযোগ না পেয়ে গেছিলো। আজকে টিউশন করাতে অনেক লেট হয়ে গেছে। আসলে আমি নিজেই গিয়েছিলাম টিউশনি করাতে, একটু দেরি করে বাসায় একটু কাজ ছিল তার জন্য। আরে না, আমি আপনার উপর কোনো রাগ করিনি। আপনি এখন বাসায় চলে যান, ওই ছেলেগুলো আবারও আসতে পারে। যদি কিছু মনে না করো তাহলে তুমি আমাকে এগিয়ে দিয়ে আসবে বাসা পর্যন্ত প্লিজ, আমার অনেক বেশি ভয় করছে। ঠিক আছে, চলো না, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। আর কখনো এভাবে লেট করে বাসায় যাবেন না, তাহলে সমস্যা হতে পারে। নিলয় তখন আঁখিকে এগিয়ে দিয়ে আসতে শুরু করলো। আর নিলয় আগে আগে হেঁটে যাচ্ছে, আর আঁখি কিছুক্ষণ পিছে পিছে যেতে শুরু করলো। আঁখি নিলয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই নিলয়ের সঙ্গে কথা বলতে পারছে না। আর নিলয় কিছুক্ষণের মধ্যেই আঁখির বাসার সামনে চলে আসলো। আঁখি তখন ভেতরে চলে গেল। আর আঁখি ভেতরে চলে যাওয়ার পরে নিলয় যখন নিশ্চিন্তে এসে চলে আসলো, নিলয় কেন যেন আঁখির উপর অভিমান করে আছে, কিন্তু সেটার কারণ খুঁজে পাচ্ছে না। হয়তো আঁখি যেটা করেছে সেটাই হয়তো নিলয়ের মনে বাসা বেঁধে রেখেছে। নিলয় বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যথারীতি ভার্সিটিতে চলে আসলো। নিলয় ভার্সিটিতে চলে আসার পরে তখন রাফি তাকে বলতে শুরু করলো, দোস্ত, আজকে এত লেট করে আসলি কেন? আজকে তো মনে হয় প্রিন্সিপাল স্যার আমাদের সঙ্গে কথা বলবে। আমাদের ফার্স্ট ইয়ারে যারা আছে সবাইকে মনে হয় সফরে নিয়ে যাবে, আর এই ব্যাপারেই হয়তো কথা বলবে। যাক, ভালোই হলো। এতদিন ধরে আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম কখন যে ভার্সিটি থেকে ঘুরতে নিয়ে যাবে, আর কখন আমি আলাদাভাবে আঁখির সঙ্গে সময় কাটাতে পারবো। সত্যি বলতে আমি আঁখিকে অনেক ভালোবেসে ফেলেছি। আসলে কপালে যেটা আছে সেটাই হবে, তুই চিন্তা করিস না। শুধু শুধু এত টেনশন করে লাভ নেই, কপালে যা আছে তাই হবে। তুই হাল ছাড়বি না একদম। আমার মনে হয় একদিন না একদিন আঁখি তোর কাছে ফিরে আসবেই। নিলয় রাফিকে নিয়ে ক্লাসে চলে আসলো। আর ক্লাসে আসার পরে এসে মনোযোগ দিয়ে ক্লাস করছিল। মূলত নিলয় আঁখির দিকে তাকিয়েছিল। আঁখি বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করছে। আঁখিরও কেন জানি এটা নিয়ে অনেক বিরক্ত লাগছে। আর কিছুক্ষণ পরেই প্রিন্সিপাল ক্লাসে প্রবেশ করলো। প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করার পরে তখন প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আশা করি তোমরা খুবই ভালো আছো। আর আমি জানি যে তোমরা এতদিন ধরে একটা আশা নিয়ে বসেছিলে, সেটা হলো তোমরা কবে শিক্ষা সফরে যাবে। তোমাদের আশা করে আর থাকতে হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা 13 তারিখ মানে পরশু দিন তোমরা বান্দরবান যাচ্ছ। মূলত তোমাদের আবেদনের উপর ভিত্তি করে আমরা বান্দরবান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এন্ট্রি ফি সকলেই অফিস থেকে দিয়ে যেও কালকে, এবং আজকের মধ্যে পরিশোধ করা লাগবে। এই কথা বলার পরে স্যার চলে গেল। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পরে তখন সবাই মিলে কিছুটা আলোচনা করতে শুরু করলো। মানে অনেক শব্দ হতে লাগলো। আর তখন আঁখি একটা চিৎকার দিল, আর সকলেই ঠান্ডা হয়ে গেল, একদম নিরিবিলি হয়ে গেল। আর এটা দেখে নিলয় অনেকটা ভয় পেয়ে গেল, কারণ নিলয় কখনো আঁখির এমন রূপ দেখেনি।
তাছাড়া এমন করে চিৎকার দেওয়াটা নিলয়ের কাছে বেশ কিছুটা ভয় লেগেছে, কারণ একটা মেয়েকে এত নরম অবস্থায় দেখে তার কখনো এটা মনে হয়নি আখিও এরকম করতে পারে। তারপর এইভাবেই ক্লাসের সময় পার হয়ে গেল। আর ক্লাস শেষ করার পরেই নিলয়ের কাছে টাকা ছিল, আর সে কারণে নিলয় আগেই টাকা জমা দিয়ে দিয়েছে। নিলয় এবং সিয়ামেরটা আর টাকা দেওয়া শেষ করে রিসিভ নিয়ে চলে আসলো। নিলয় বাসায় আসার পরে তার মাকে বলতে লাগলো, আমি জানি না আমার এই ভালোবাসা কখনো মেনে নেবে কিনা, তবে আমি আখিকে সত্যি মন থেকে ভালোবেসেছি। পরশুদিন আমাদের ভার্সিটি থেকে আমাদেরকে বান্দরবান নিয়ে যাবে। ওখানে আমরা 3 দিন থাকবো, যাওয়া আসা 2 দিন, আরও 3 দিন থাকবো। বুঝতে পারছো? মানে এতদিন ধরে যেটার অপেক্ষায় ছিলাম আর কি। তোমরা তো আমাকে কোথাও ঘুরতে দিতে চাও না, তার জন্যই আমি নিজেই টাকা জমা দিয়ে এসেছি। আজকে এখন আর নাও করতে পারবে না। আমরা যাই কিছুই করি না কেন তোর ভালোর জন্যই করি, তোর খারাপের জন্য আমরা তো কোনো আমরা যা কিছুই করি না কেন তোর ভালোর জন্যই করি, তোর খারাপের জন্য আমরা তো কোনোদিন কোনো কিছু করিও না। সবসময় আমাদেরকে ভুল বুঝিস তুই। এই কথা বলার পরে নিলয় ভেতরে চলে আসলো। নিলয় ভেতরে আসার পরে নিলয় ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর এইভাবে এই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যার সময় রেডি হয়ে চলে আসলো রিক্সা নিয়ে ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে চলে আসার পরে দেখতে পারলো রাফি আগে থেকেই চলে এসেছে। মোটামুটি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে রাফি। আর তখন রাফি রাগী কণ্ঠে নিলয়কে বলতে শুরু করলো, শালা, আমি তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর তোর এতক্ষণ আসার সময় হলো। আর একটু হলেই তো বাস ছেড়ে দিত। স্যার বলেছে যারা দেরি করবে তাদের জন্য বাস অপেক্ষা করবে না। আরে কোনো সমস্যা নেই, তুই শুধু শুধু টেনশন করছিস। বাস তো আমার বাড়ির সামনে দিয়েই যাবে। ভেবেছিলাম বাড়ির সামনে থেকে উঠে পড়ব, কিন্তু পরে ভাবলাম স্যার আবার রাগারাগি করবে, তার জন্য চলে আসলাম। তুই ভিতরে গিয়ে বস, আমার জন্য সিট নিয়ে আমি পানির বোতল নিয়ে আসি, পরে আবার পানি পাওয়া যাবে না। নিলয় বাসে উঠে পড়লো। নিলয় বাসে উঠে পড়ার পরে দেখতে পারলো আখি পাশে কেউ বসেনি। আখি জানলার এক পাশে বসে রয়েছে, আর নিলয় গিয়ে তার পাশে বসে পড়লো। আর আখি অবাক হয়ে গেল। আর অবাক হয়ে তখন নিলয়কে জিজ্ঞেস করতে শুরু করলো, নিলয়, কি ব্যাপার? তুমি এখানে বসে আছো কেন? তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে বসো, আর তুমি ম্যাডামের সঙ্গে বসার সাহস কোথা থেকে পাও? কিন্তু ম্যাডাম, আপনার সঙ্গে বসা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ এখানে সব সিট ফিল আপ হয়ে গেছে, শুধুমাত্র আপনার সিট খালি রয়েছে। আর আমার বন্ধু রাফি, সে কোথায় যাবে এটাই তো চিন্তা করছি। দেখেন ম্যাডাম, কোনো সিট ফাঁকা নেই, তো এখানে আমি কি করব? আখি তখন চারদিকে তাকিয়ে দেখতে পারলো আসলে এই সব সিট ফিল আপ হয়ে গেছে। মূলত এটা হলো নিলয়ের বুদ্ধি, ম্যাডামকে দেখানোর জন্য আর ম্যাডামের সঙ্গে বসার জন্য নিলয় বুদ্ধি করেছে। তারপর আখি আর কোনো কিছু বললো না। আখি মাথা ঘুরিয়ে জানলার দিকে দেখতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। আর এদিকে রাফি অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে, ইশারায় নিলয়ের দিকে প্রশ্ন করছে, আর নিলয় চুপ করতে বলছে। আর ওদের মধ্যে এইভাবেই কথাবার্তা হচ্ছিল, আর এটা আখি খুব ভালো করেই বুঝতে পারছিল। আর আখি তখন নিলয়কে বলতে লাগলো, তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি এখনই গিয়ে সিএম এর সঙ্গে বসো। এইখানে বসার কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে বসে এইভাবে ইশারায় কথা বলতে হবে না। আর তোমরা এমন কি কথা বলছো? নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলছো নাকি? আরে ম্যাডাম, আপনি এসব কি বলেন? আমরা আপনাকে নিয়ে কেন কথা বলবো? আমরা তো এমনিতেই কথা বলছিলাম। আর কি, আমি ভাবছিলাম আপনি ঘুমিয়ে গেছেন। জোরে কথা বললে আপনার ডিস্টার্ব হবে, তার জন্যই আর কি এভাবে কথা বলছিলাম। থাক, আমার কথায় এত ভাবতে হবে না। তোমরা তোমাদের চিন্তাটা করো। আমার কথা না ভাবলেও তোমাদের হবে। আমারটা আমি ভালো করেই বুঝতে পারি। আখি তখন আবারও ওপাশ ফিরে তাকিয়ে রইল। আর নিলয় আখির দিকে তাকিয়েছিল, কিন্তু আখি সেটা ভালো করে লক্ষ্য করেনি। হঠাৎ করেই আখি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আর আখি ঘুমন্ত অবস্থায় নিলয়ের কাঁধে মাথা রাখল। বিষয়টা এতটা ভালো লাগছিল, নিলয়ের কাছে মনে হচ্ছিল এই পথ যদি এভাবে শেষ না হতো, এভাবেই যদি চলতে থাকতো। আখির ঘুমন্ত মুখটা নিলয়ের দেখতে খুব ভালো লাগছে। নিলয় তখন মনে মনে বলতে লাগলো, সত্যি বলতে আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি যেটা তোমাকে বলে বোঝানো সম্ভব না। আমি জানি না তুমি আমাকে কখনো তোমার করে নেবে কিনা, তবে তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি আখি। তোমার ঘুমন্ত মুখটা দেখতে অসম্ভব ভালো লাগছে আমার। যদি এই
এই পথ যদি না শেষ হতো। রাফি তখন ভালো করে বিষয়টা লক্ষ্য করছে, আর রাফি দেখে মুচকি মুচকি হাসছে। আর কিছুক্ষণের মধ্যেই রাফিও ঘুমিয়ে পড়লো। আর এদিকে নিলয় যে কখন ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। আর নিলয়ের যখন ঘুম ভাঙলো তখন দেখলো নিলয় আখির কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। আর আখি জেগে উঠে কোনো কিছুই বলছে না। আর নিলয় তখন আখির কাঁধ থেকে মাথা উঠিয়ে নিল, কিন্তু আখির কোনো কিছুই বলল না। আখি যখন এই জানলা খুলতে যাবে তখন তার হাত কেটে যায়। আর আখি কিছুটা চিৎকার দিয়ে ওঠে। আর তখন হাতের আঙুল থেকে রক্ত বের হতে শুরু করলো। নিলয় এটা দেখে আঙুল তার মুখে নিয়ে নিল। আর আখির দিকে রাগে চোখ নিয়ে তাকালো। আর আখি তখন মাথা নিচু করেছিল। আর সেই সময় নিলয় বলতে লাগলো, কেন এটা করতে গেলেন? আমি তো এখানে ছিলাম, আমাকে বললে কি হতো? আমি জানালা খুলে দিতাম, কোনো অসুবিধা হতো না। আখি নিলয়ের কথা বলা দেখে আখি কোনো কথাই বলল না। আখি মাথা নিচু করেছিল। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। সকালবেলা বাস চলে আসলো বান্দরবন তাদের রিসোর্টের সামনে। আর রিসোর্টের সামনে নেমে পড়লো সবাই। নিলয় তার ব্যাগ নিয়ে নেমে পড়লো। আখি তার ব্যাগ নিয়ে যেতে পারছে না হাতের কারণে। আর নিলয় আখির ব্যাগ নিল। আর এটা কারো চোখে পড়লো না, কারণ সবাই সবার মতো করে যাচ্ছে। নিলয় আখির রুমের সামনে আখির ব্যাগটা রেখে চলে যেতে শুরু করলো। আর তখন আখি তাকে পেছন থেকে ডাকতে শুরু করলো। আর তখন নিলয় আখিকে বলতে শুরু করলো, আপাতত এখন কোনো কথা বলার প্রয়োজন নেই। আপনি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, বিকেলে কথা হবে ইনশাল্লাহ। এই কথা বলার পরে নিলয় রুমে চলে আসলো। নিলয় এবং রাফি রুমে আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে দুজনেই গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। আর বিকেলবেলা নিলয় ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পরে আখির রুমের সামনে এসে দেখতে পারলো আখির মোবাইল থেকে লক করা, তার মানে আখি এখন বাইরে আছে। নিলয় বাইরে এসে দেখতে পারলো বাইরে একটা দোলনার মধ্যে বসে আছে একা একা আখি। আর নিলয় আখির সামনে যায়। আর আখির সামনে যাওয়ার পরে তখন আখিকে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, এখানে মন খারাপ করে আছেন কেন? চলুন আমার সঙ্গে, আপনাকে নিয়ে ঘুরে আসেন। দেখছেন পাহাড়ি এলাকা, আপনার আশা করি অনেক ভালো লাগবে এই জায়গায়। আমার শরীরটা ভালো লাগছে না, আমার যেতে ইচ্ছে করছে না, কেন জানি মনটা অস্থির লাগছে, কোনো কিছু ভালো লাগছে না। তুমি যাও রাফিকে নিয়ে। ম্যাডাম, রাফি আমাকে রেখেই চলে গেছে ঘুরতে। আমি আর আপনি রিসর্টের মধ্যে থেকে গেছি। চলুন না প্লিজ, দেখবেন আপনার অনেক বেশি ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। নিলয় আখিকে জোর করেই কিছুটা নিয়ে গেল। আর পাশাপাশি দুজন মিলে পাহাড়ি রাস্তায় হাঁটছে। একটু হাঁটার পরেই হাঁপিয়ে গেল। আর আখি তখন নিলয়কে বলতে লাগলো সে আর যেতে পারবে না। নিলয় আবারও টানতে টানতে উপরে নিয়ে আসলো। দেখে বোঝা যাচ্ছে না তারা ম্যাডাম আর ছাত্র, মনে হচ্ছে তারা দুজন অনেক কাছে। নিলয় আর আখি দুজনেই পাহাড়ের উপরে উঠলো। আর পাহাড়ের উপরে ওঠার পরে নিচে তাকিয়ে বলতে লাগলো, আমি কখনো ভেবে দেখিনি যে এতটা ভালো লাগবে এইখানে। সত্যি বলতে আমার অনেক ভালো লাগছে, বিশ্বাসই করতে পারছি না যে আমি মাটি থেকে এতটা উপরে রয়েছি। এভাবেই দুজন মিলে অনেক গল্প করতে শুরু করলো। আর গল্প করতে করতে বেশ অনেকটা সময় পার করে দিল। আর তখন তৃষা হঠাৎ করেই নিলয়কে একটা কথা বললো, যেটা শুনে নিলয় চুপ হয়ে যায়। আর কি বলতে লাগলো, নিলয়, আমি তোমার সঙ্গে সরাসরি একটা কথা বলতে চাই। দেখো, সত্যি বলতে তোমার আমার মেলামেশাটা অনেকের চোখেই পড়ছে। বিষয়টা হয়তো কেউ পজিটিভলি নিচ্ছে না। আমি চাই না যে এইভাবে মানুষের চোখে খারাপ হতে। দেখো, আমি তোমার ম্যাডাম আর তুমি আমার ছাত্র। আমাদের সম্পর্কটা এখানে থাকাটাই অনেক বেশি ভালো। তার থেকে ভালো আমি তোমার থেকে অনেক সিনিয়র। তুমি আমার না হলেও 3 বছরের জুনিয়র হবে। সিনিয়র জুনিয়রের সম্পর্কটা কখনোই এই সমাজ ভালোভাবে মেনে নেবে না। তারপর আবার আমি তোমার ভার্সিটির ম্যাডাম, এটা কলেজে তোমাকে অন্যরকম হয়ে থাকবে। তার চেয়ে ভালো তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। এখনো সময় আছে আমাদের হাতে। ম্যাডাম, আপনি সব পাগলের মতো কি কথা বলছেন আমি তো বুঝতে পারছি না। এখন ম্যাম কে কি ভাবলো না ভাবলো এটা নিয়ে দেখার আমাদের কোনো কিছু নেই। আজকে আপনি অসুস্থ হলে সমাজের মানুষ আপনাকে সেবা করবে না, সেবা করবে কিন্তু আপনার কাছের মানুষ। হ্যাঁ, এটা ঠিক যে সমাজ এই কথাগুলো বলবে, কিন্তু দেখো আমরা যে সমাজে বাস করি, এই সমাজে কিছু রীতিনীতি আছে। এগুলো হয়তো কুসংস্কার, কিন্তু তবুও আমাদের মেনে চলতে হয় মান সম্মানের ভয়ে। আমি চাই না যে আমাদের সম্পর্কটা আর এই একটু গভীর হোক। তার চেয়ে ভালো দুজন দুই দিকে চলে যাই।
এইটা আমাদের জন্য ভালো হবে। আর তুমি কেন আমাকে নিয়ে পড়ে আছো? আমার থেকে অনেক ভালো, অনেক সুন্দরী মেয়ে তুমি তোমার লাইফে ডিজার্ভ করো। আমি সেটা ভালো করে জানি যে আমি আমার লাইফে এর চেয়ে ভালো মেয়ে পাবো, কিন্তু বিশ্বাস করেন আমার অন্য কোনো মেয়েকে প্রয়োজন নেই। আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন আপনার মায়াবী চেহারার প্রেমে পড়ে গিয়েছি। সত্যি বলতে আপনার সরলতা, আপনার সব কিছু দেখে আমি আপনার উপর ফিদা। সত্যি বলতে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না। আমি সব কিছু মেনে নিতে রাজি আছি। দেখো নিলয়, তুমি আমার ব্যাপারে সব কিছু জানো না। তুমি শুধু জানো যে আমি আমার মাকে নিয়ে থাকি ফ্ল্যাটে, এইটুকু পর্যন্তই জানো। এর চেয়ে বেশি কিছু তুমি আমার সম্পর্কে জানো না। দেখো, আমার জীবনে অনেক একটা কালো অতীত আছে, যে কালো অতীত আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, আমাকে ভালো থাকতে দেয় না। তুমিও আমাকে বিয়ে করে ভালো থাকতে পারবে না। তাতে তো তুমি সমাজে সবার কাছে কথা শুনবেই। তার উপর আবার আমার এই অবস্থা জানলে তুমি কখনোই আমাকে বিয়ে করতে চাইবে না। কারণ আমাকে অনেকেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমি যখনই সত্যি কথাটা বলে দিয়েছি তখনই ওরা বিয়ে করবে তো দূর, ওরা উল্টো আরো দৌড়ে পালিয়ে গেছে। দেখুন, আপনার জীবনে এমন কিছু ঘটনা সেটা আমি জানি না, সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমার সেগুলো জানার কোনো প্রয়োজন নেই। আমি এখন আপনাকে যেমন দেখছি ঠিক তেমন সারা জীবন থাকলেই হবে। আমার এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। এটা তোমার আবেগ, আমি তোমাকে অনেক দিন ধরেই বলবো, গল্প করে ভাবছিলাম, কিন্তু কখনো সুযোগ হয়ে উঠছিল না। আর এখন সুযোগ হলো, তাই এখন তোমাকে সরাসরি বলে দিলাম। যা কিছু হয়ে যাক না কেন, আমি আপনাকে কখনো ভুলে থাকতে পারবো না। আমি আপনাকে ভীষণ ভীষণ বেশি ভালোবাসি। প্রতিটা রাতে আপনাকে নিয়ে একটু একটু করে স্বপ্ন বুনেছি। এগুলো এত তাড়াতাড়ি শেষ হতে দিতে পারি না। সারা জীবনের জন্য রেখে দিতে চাই। নিলয়, আমি জানি যে এটা তোমার ভালোবাসা নয়, এটা শুধুমাত্র একটা মোহ। আর মোহটা যখন কেটে যাবে তুমি তোমার বাস্তবতাটা বুঝতে পারবে। যখন দেখবে তুমি আমাকে তোমার জীবন সঙ্গিনী করে অনেক ভুল করেছো, তখন তুমি আমাকে ছেড়ে দিবে। এটা এটা হয় নিলয়। ঠিক আছে, বলুন আপনার কি এমন কাহিনী যেটার জন্য আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কি কারণে আমাকে মেনে নিতে পারছেন না সেটা আমাকে বলুন। এখন বলতে পারবো না, এখন অনেক সময় হয়ে গেছে। সবাই হয়তো রিসোর্টের মধ্যে ফিরতে শুরু করেছে। চলো, রাতে বলবো খাওয়া শেষে। এই কথা বলার পরে দুজন মিলে চলে আসলো রিসোর্টে। রাতের খাওয়া দাওয়া শেষ করে নিলয় ভাবছিল কখন আখি তাকে বের হতে বলবে আর কখন আখির মুখ থেকে কথাগুলো শুনবে। নিলয় কেন জানি ধৈর্য ধরতে পারছিল না। আর এইভাবে বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আর আখি নিলয়কে মেসেজ করলো বের হওয়ার জন্য। আর নিলয় বের হয়ে দোলনার কাছে আসলো। আর দোলনার কাছে আসার পরে দেখতে পারলো দোলনায় আখি বসে আছে। খুবই বিষণ্ণ দেখাচ্ছে তাকে। আর তখন আখি তাকে বসতে বলল। আখির পাশে নিলয় বসে পড়লো। আর তখন আখি বলতে শুরু করলো। নিলয়, আসলে আমার খুব বড়লোক ঘরে আমার বাবা মা বিয়ে দিয়েছিল। আর বিয়ের পর তিনি হঠাৎ করে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই মানুষটা ছিল জঘন্য টাইপের। বিয়ের দিন রাতেই, মানে প্রথম রাতেই আমি বুঝতে পেরেছিলাম যে মানুষটা অন্যরকম নেশা করে এসেছিল। তারপর আবার আমাকে নাকি যৌন চাহিদা মেটাবার জন্য বিয়ে করেছেন। আর বিয়ের পরদিন বাসায় অনেকগুলো মেয়ে নিয়ে আসে ফুর্তি করে আমার চোখের সামনে। আমি কোনো কিছু বলতে গেলে আমার উপর অত্যাচার শুরু করে দেয়। আর এইসব কিছু সহ্য করতে না পেরে আমি নিজেই তাকে ডিভোর্স দিই। কিন্তু ডিভোর্স দেওয়ার পরেও আমার কিছু ছাড়েনি। সে বিয়ের 7 দিনের মাথায় আমি তাকে ডিভোর্স দিই। আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার উপর অনেকবার অ্যাটাক করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি সেই শহর ছেড়ে এখানে চলে আসি। আর এইখানে ভালো থাকতে গিয়ে পড়ে যাই আর্থিক সংকটে। তার জন্য ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করলাম। বিশ্বাস করবে কিনা জানি না, এটার জন্য অনেকেই অনেক কথা বলেছে আমাকে। আমি নাকি ইচ্ছে করেই সেখান থেকে চলে এসেছি টাকা পয়সা নিয়ে। এমনকি আমার ব্যাপারে যে মামলাও করেছিল আর মামলার মধ্যে লিখেছিল আমি নাকি তার অনেক টাকা পয়সা নিয়ে চলে এসেছি। আর এখন পর্যন্ত সেই মামলার আসামি হচ্ছে আমি। প্রতি মাসে থানায় গিয়ে হাজিরা দিতে হয়। ঘরে আমার মা অসুস্থ, তার দিকে টেনশন। আর আমার পুরো জীবনটা তছনছ করে দিয়েছে মানুষটা। দেখো, এইসবের মধ্যে আমি তোমাকে কি করে সব কিছু মেনে নিব?
কি করে বিয়ে করব? তুমি কি পারবে সব কিছু মেনে নিয়ে আমাকে সুন্দর একটা জীবন দান করতে? সত্যি বলতে আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার সরলতা, তোমার দুষ্টুমি, তোমার ভালোবাসার প্রকাশ সব কিছু মিলিয়ে আমি তোমাকেও ভালোবাসি। এই কথাগুলো শোনার পরে নিলয় আর ঠিক থাকতে পারল না। নিলয় এসে আখির হাত শক্ত করে ধরে ফেলল। আর আখির হাত শক্ত করে ধরার পরে আখি তখন কোনো কিছু না বলে কান্না করতে করতে নিলয়ের বুকে মাথা রাখলো আর নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আর এইভাবে কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতেই পারলো না। আর অনেকক্ষণ পরে নিলয় ছেড়ে দেওয়ার পরে তখন নিলয় আখিকে বলতে লাগলো, আখি, আমি জানি না আমি তোমার জন্য কি করতে পারবো, তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি। সেটা হলো, আমি তোমাকে সারা জীবন আমার বুকের মাঝে রাখবো। কখনোই তোমাকে দূরে সরে যেতে দেব না। সত্যি বলতে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। সব কিছু মানে সব কিছু। ওই মানুষটাকে আমি দেখে নেব, তুমি দেখে নিও। তুমি আমার উপর বিশ্বাস রাখো। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আশা করি তুমি পারবে। আমি আমার এই জাহান্নামের জীবন থেকে মুক্তি পেতে চাই নিলয়। তুমি আমাকে পারবে সুন্দর একটা জীবন দিতে, পারবে আমাকে বুকের মাঝে আগলে রাখতে। হ্যাঁ, সব কিছুই পারবো। শুধু আমার পাশে থেকো। ভুল করলে ভুলগুলো ধরিয়ে দিও। দেখবেন আমি আর তুমি অনেক হ্যাপি থাকতে পারবো। এভাবে দুজনে মিলে কথা বলতে শুরু করলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। নিলয় রুমে পাঠিয়ে দিল। আর রুমে পাঠিয়ে দেওয়ার পরে সেও রুমে চলে আসলো আর এসে ঘুমিয়ে পড়লো। আর এভাবেই পার হয়ে গেল 3টা দিন। এই কয়েকদিন নিলয় আখিকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে। নিলয় যতক্ষণ আখির পাশে থাকে ততক্ষণ আখিরও একটু মন খারাপ লাগে না। সব সময় মনে হয় তার আর কোনো কিছুর প্রয়োজন নেই, তার নিলয় হলেই চলবে। এদিকে নিলয় তখন আখির সে মানুষটার ব্যাপারে জানতে শুরু করলো। আর 3 দিন থাকার পরে বান্দরবন থেকে সোজা ঢাকায় আসা হলো। আর পরদিন থেকে আবারও ভার্সিটি শুরু হবে। নিলয় বাসে আসার পরে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে আসার পরে তখন রাফি তাকে বলতে লাগলো, দোস্ত, তুই যে ছেলেটার ব্যাপারে খবর নিতে বলছিস, আমি ওই ছেলেটার ব্যাপারে খবর নিয়েছি। ওই ছেলেটা বড়লোক বাবার একমাত্র ছেলে। ওই ছেলেটা তাদের নিজের ব্যবসা আছে আর এই কারণে খুবই বিলাসবহুল জীবনযাপন করে। তবে তুই চাইলে আমি তোকে এনে দিতে পারি। অবশ্যই তার সঙ্গে আমার খুবই তাড়াতাড়ি দেখা করা প্রয়োজন। ওই মানুষটার কারণে আমার আখি দিনের পর দিন মানসিকভাবে কষ্ট পাচ্ছে। ওর কষ্ট আমি একদম সহ্য করতে পারছি না। ওর সামনে গেলে আমার মনে হয় আমি ওর জন্য কোনো কিছু করতে পারলাম না। এখনো পর্যন্ত আমার নিজেকে অপরাধী মনে হয় যে মেয়েটা আমার উপর বিশ্বাস করে পুরো জীবনটা ছেড়ে দিয়েছেন আর আমি অথচ তার জন্য কোনো কিছু করতে পারলাম না। এটা আমার কাছে মনে হয় আমি ব্যর্থ, মানে আমি তোকে বোঝাতে পারবো না। দোস্ত, আমাকে কোনো কিছু বোঝাতে হবে না। আমি সব কিছু বুঝতে পারছি তোর মনের অবস্থাটাও। তবে আমি তোর সঙ্গে আছি। আর ভার্সিটি শেষ করে ছেলেটাকে তুই পেয়ে যাবে। ছেলেটাকে আমি অলরেডি তুলে নিয়েছি বন্ধু বান্ধব মিলে। তুই কষ্ট পাবি আর এটা আমি কি করে সহ্য করবো বল? তুই আমার ছোটবেলার বন্ধু। নিলয় তখন রাফিকে শক্ত করে জড়িয়ে ধরলো, কারণ নিলয় ভাবতেও পারেনি যে রাফি এত তাড়াতাড়ি ছেলেটাকে তুলে নিয়ে আসবেন। আর তারপর দুজন মিলে গল্প করতে করতে ক্লাসে প্রবেশ করতে শুরু করলো। ক্লাসে প্রবেশ করার সময় দেখতে পারলো আখিকে। আর আখি নিলয়কে এভাবে খুশি দেখে মনে মনে বলতে লাগলো, বুঝতে পারলাম না এত খুশি খুশি দেখাচ্ছে কেন নিলয়কে। নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে কথা বলছে আর মেয়ে কোনো কিছু বলেছে, তার জন্যই এরকম মুচকি মুচকি হাসছে। দাঁড়াও বেটা, তুমি আগে বের হও, তারপরে দেখাচ্ছি। তখন আখির দিকে একবার তাকিয়ে আবারও ক্লাসে প্রবেশ করলাম। আর ক্লাসে প্রবেশ করার পরে পিছনের বেঞ্চে বসে পড়লো আর পেছনের বেঞ্চে বসে সিয়ামের সঙ্গে গল্প করতে শুরু করলো। আর কিছুক্ষণ পরেই আখি ক্লাসে প্রবেশ করার পরে ক্লাসে মনোযোগ দিল। সে তো ক্লাসে মনোযোগ না দিয়ে আখিকে দেখাই ব্যস্ত রয়েছে। আর আখি ক্লাস শেষ করে বের হলো আর নিলয় এবং রাফি বের হলো। আর তখন আখি নিলয়কে বলতে লাগলো, এইভাবে আমার দিকে ক্লাসের মধ্যে তাকিয়ে থাকার মানেটা কি?
সবাই যদি আমাদের নিয়ে সন্দেহ করে তখন কি করবে? দেখো, ক্লাসের মধ্যে এইভাবে আমার দিকে একদম তাকিয়ে থাকবে না। বুঝতে পেরেছো আমি কি বললাম? আঁকি আমার বউকে দেখবো, তাতে তোমার কি? আমার যেটা মন চায় তুমি সেটা করো। আর ক্লাসের মধ্যে আমাকে এত প্রশ্ন করার মানেটা কি? তুমি বারবার আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করো, আর আমি উত্তর দিতে পারি না বলে তুমি আমাকে দাঁড় করিয়ে রাখো। আমাকে কষ্ট হয় না? আর তুমি কি মানুষ যে তোমার প্রিয় মানুষটার কষ্ট হচ্ছে আর তুমি অথচ মুখ বুজে সহ্য করছো? আমি তোমাকে দাঁড় করিয়ে রাখি কারণ হলো তুমি বারবার আমার দিকে তাকাও, আর সেই জন্য তুমি যেন আমার দিকে না তাকাও এটা বোঝানোর জন্য তোমাকে দাঁড় করিয়ে রাখি। কিন্তু তোমার এই অভ্যাস কখনোই পরিবর্তন হবে না। সে প্রথম দিন থেকে আমার দিকে তাকিয়ে থাকো। তুমি বুঝতে পারছো না কেন? ক্লাসের সবাই কি মনে করবে আমাকে? আমি তো এটা চাই যে ক্লাসের সবাই যেন, কারণ ক্লাসে সবাই জানতে পারলে আমার জন্যই ভালো হবে, তোমার জন্য ভালো হবে, কারণ সবাই তোমাকে অন্যভাবে সম্মান করবে। কেউ তোমাকে প্রপোজ করার সাহস পর্যন্ত পাবে না। অনেকেই তো তোমার দিকে তাকিয়ে থাকে, ওদেরকে কোনো কিছু বলো না কেন? আর এটা তো আমার সহ্য হয় না। তুমি কি মনে করো তোমার সঙ্গে আমি কখনো কোথাও পারবো? কখনোই পারবো না। যাও, সোজা বাসায় যাবে। বাসায় যাওয়ার পরে আমাকে কল দেবে। অন্য কোথাও যেন না যাওয়া হয়। আমি অফিস রুম থেকে ব্যাগ নিয়ে সোজা বাসায় যাব। এই বলে আঁখি চলে গেল। আর আঁখি চলে যাওয়ার পরে নিলয় এবং রাফি দুজনেই বাইকে করে সোজা চলে আসলো একটা পুরনো বাড়িতে। এই পুরনো বাড়িতে নেহালকে বেঁধে রাখা হয়েছে। আর নেহালকে বেঁধে রাখা হয়েছে। নিলয় তখন যাওয়ার পরে নেহালের মুখে পানি ছিটিয়ে দেয়, আর নেহাল জেগে ওঠে। আর জেগে ওঠার পরে তখন নিলয়কে বলতে লাগলো, কি ব্যাপার, কে তোরা? আর আমাকে এভাবে ধরে নিছিস কেন? যদি আমার কাছ থেকে টাকা নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমাকে এমনিতে বলতি, আমি এমনিতে দিয়ে দিতাম। আমাকে কিডন্যাপ করে নিয়ে আসা মানেটা কি? এই শালা, তোর এত টাকা পয়সা দেখে তোর কাছে আমি মনে করেছিস টাকার জন্য তোকে কিডন্যাপ করা হয়েছে? আমি তোকে টাকার জন্য কিডন্যাপ করে এখানে পর্যন্ত নিয়ে এসেছি। আমার বাপের যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ আমার এটা দিয়ে চলে যাবে। আমি যদি জীবনে কোনো কিছু নাও করি, তাহলে কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? আমি সেটা উত্তর চাই। আর আমাকে এত মারা হয়েছে কেন? আমি কি তোমাদের সঙ্গে কি অন্যায় করেছি? তোমাদের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আর তোমরা তো দেখে মনে হচ্ছে তোমরা ভার্সিটিতে পড়াশোনা করো। এই তো আমাদের ব্যাপারে একটু হলেও ধারণা আছে তোর। হ্যাঁ, আমরা ভার্সিটিতে পড়ি, তবে তোর সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। তবে আবার বলতে গেলে অনেক শত্রুতা আছে, কারণ তুই একটা মানুষের অনেক ক্ষতি করে ফেলেছিস। আমি যারই ক্ষতি করি না কেন, তোমাদের তো আর কোনো ক্ষতি করিনি। তাহলে আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু এর ফল তোমরা বুঝতে পারবে। আমাকে ধরে আনার ফল এটা তো হাড়ে হাড়ে টের পাবে। আমি কি করতে পারি আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমি যদি একটা ফোন দেই তাহলে তোমাদেরকে তোমাদের পরিবার সহ উঠে নিয়ে যাবে। এই শালা, তোর সাহস কত বড়? তুই আমাদের পরিবার নিয়ে কথা বলিস? আমাদের পরিবার নিয়ে চলে যাবি তুই? একটা ফোন দিলে দে, ফোন দিলে তোর কোন বাবা আসে ফোন দে, তোরা সবাইকে নিয়ে আসবি। আর আমরা দুজন যাব, দেখি কারা পারে। এই বলে রাফিয়া একটা নেহালের বুক বরাবর লাথি মারলো। আর নেহাল চিৎকার দিয়ে উঠলো। আর তখন নিলয় গিয়ে ঘুষি মারতে লাগলো নাকের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই নাক ফেটে রক্ত বের হতে শুরু করলো। আর তখন নিলয় বলতে লাগলো, একটা মেয়েকে একা পেয়ে এভাবে মেরেছিলি, মনে নেই বাসুরাতে মেয়েটাকে তুই কিভাবে অত্যাচার করেছিলি? কেন আখির জীবনটা এরকম ছারখার করে দিয়েছিস? ও তো তোর কোনো ক্ষতি করেনি, এরকম একটি মেয়ের জীবন কেন এভাবে নষ্ট করে দিলি? তোর কি ক্ষতি করেছিল? আসলে আকি আমার কোনো ক্ষতি করেনি, কারণ তার বাবা ছিল আমার পার্টনার। আর আমি প্রস্তাব দিয়েছিলাম তিশাকে ভালোবেসে বিয়ে করব। কিন্তু তার বাবা আমার বিষয় জেনে আমাকে বিয়ে দিতে রাজি হয়নি। তারপর অনেক ভয়ভীতি দেখিয়ে আমি আকিকে জোর করে বিয়ে করি। আর তারপর আমার ব্যাপারে সব কিছু পুলিশের কাছে বলে দিতে চেয়েছিল। তার জন্য আমি তার বাবাকে হত্যা করি। আর এরপর আমি তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অত্যাচার শুরু করে দেই। শেষ পর্যন্ত ও আমার কাছ থেকে পালিয়ে যায়। আমি এখনও তাকে খুঁজে বেড়াচ্ছি। তুই আখির কোনো ক্ষতি করতে পারবি না। যে পর্যন্ত আমি আছি আমি আখির কোনো ক্ষতি হতে দেব না। আর যদি তুই ক্ষতি করার চেষ্টা করিস কখনো, তাহলে মেরে ফেলবো তোকে। মেরে ফেললে পুলিশ আমার কোনো কিছুই করতে পারবে না, শুধু জানতেই পারবে না তুই অপরাধী। তোকে তো এবার খবর করে ছাড়বো। আর নিজের হাতে তুলে
নেওয়ার শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। দোস্ত আর কোনো কিছু করতে হবে না, যা ভিডিও করার ভিডিও করা। দোস্ত আর কোনো কিছু করতে হবে না, যা ভিডিও করার ভিডিও হয়ে গেছে। এখন ভিডিওটা ম্যাডামের কাছে পাঠিয়ে দিচ্ছি, আর ঈশা ম্যাডামের কাছে পাঠিয়ে দেওয়ার পরে আমি ওসি সাহেবের কাছে পাঠাচ্ছি। নিলয় তখন ওসি সাহেবের নাম্বারে কল দিল। ওসি সাহেব কিছুক্ষণ পরে কলটা রিসিভ করলেন, আর কলটা রিসিভ করার পরে এদিকে নিলয় তখন ওসি সাহেবকে সালাম দিল। আর সালাম দেওয়ার পরে ওসি সাহেব তখন নিলয়কে বলতে শুরু করলো। কী ব্যাপার নিলয়, তুমি আমাকে হঠাৎ করে কল দিয়েছো, কোনো সমস্যা হয়েছে নাকি? আর একটু আগে তো তুমি এটা কার ভিডিও পাঠিয়েছো, তুমি বুঝতে পারছো এটা? ওসি সাহেব, আপনি যে মেয়েটাকে প্রতিনিয়ত প্রতি মাসে হাজিরা নিচ্ছেন, ওই মেয়েটার ব্যাপারে আপনি কতটুকু খোঁজ নিয়েছেন, তদন্ত কতটুকু করেছেন? আপনি ওই নেহালকে ভয় পেয়ে কোনো কিছুই করেননি, ওই মেয়েটার কোনো উপকার করেননি। মেয়েটা আপনার কাছে অনেক সাহায্য চেয়েছিল, কিন্তু কোনো কিছুই করেননি। আমি বিষয়টা কমিশনার স্যারকে জানিয়েছি। আসলে নিলয়, জীবনের মায়া কার না আছে বলো তো? ওর ক্ষমতা বেশি, তার জন্যই ও অপরাধী যেন ওকে কখনো ধরতে পারিনি। এমন কোনো প্রমাণও পাইনি আমি, কারণ ও অনেক বড় বড় লোকেদের সঙ্গে চলাফেরা করতো তখন, আর এখনও করে। আমি যদি তাকে প্রমাণ ছাড়া করি তাহলে আমার উপর কী হতে পারে সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আমাকে নতুন করে বলে যাওয়ার কোনো কিছু নেই, তুমি নিজেও জানো। আর আমি এটাও জানি যে আখি নির্দোষ, আখির কোনো দোষ নেই। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আপনি যে কোনো অ্যাকশন নেননি সেটাই আমি অবাক হয়ে গেলাম। আপনি এতদিন পর্যন্ত সব কিছু জেনেও আপনি কোনো প্রকার কোনো কিছু করেননি, এমনকি তদন্ত পর্যন্ত করেননি যে মামলাটাকে আসলে মিথ্যা নাকি সত্যি। আমি সব কিছু বুঝতে পারছি, তোমাকে আর কোনো কিছু বলতে হবে না। যেহেতু নেহাল এখন সব কিছু নিজের মুখে স্বীকার করেছে, বাকি ব্যবস্থা আমি করছি। ওর ফাঁসির ব্যবস্থা করেই ছাড়বো। ও অনেক অনেক বড় অপরাধ করেছে, কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, সেটার কোনো হিসাব নেই। এই কথা বলার পরে নিলয় তখন কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরেই তখন আখি কল দেওয়ার পরে উপাস থেকে তখন নিলয়কে বলতে লাগলো। কেন শুধু শুধু এটা করতে গেলে? আমিও আগেই সন্দেহ করেছিলাম যে আমার বাবার খুনি একমাত্র নেহাল, আর আমি ভয়ে কোনো কিছু করিনি। ও যদি তোমার কোনো ক্ষতি করে, কি দরকার ছিল এসব বের করার? তুমি শুধু শুধু দেখো নেহালকে আমি পুলিশের হাতে তুলে দিব, এখন পুলিশের গাড়ি চলে আসছে। তুমি চিন্তা করো না, ওর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমিও ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। তখনই পুলিশের গাড়ি চলে আসলো। পুলিশের গাড়ি আসার পরে নেহালকে তুলে নিয়ে গেল। আর এদিকে নিলয় এবং রাফি দুজনেই তাদের বাসায় চলে গেল। নিলয়ের এদিকে বাসায় আসার পরে আখির সঙ্গে কথা বলতে লাগলো। এদিকে তখন আখি বলতে লাগলো নিলয়কে। সত্যি বলতে আমি একটু খুশি হয়েছি, যা তোমাকে বলে বোঝানো সম্ভব না। নিলয়, তুমি আমার বাবার খুনিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছো। আমি যে কতটা আজকে খুশি, মনে হচ্ছে আমার বুকের ওপর থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। থাক, এখন আর এসব বিষয় নিয়ে কথা না বলাই ভালো। এসব বিষয়ে যত মনে হবে ততই আরও বেশি কষ্ট পাবে। এসব বিষয় বাদ দাও, আর এখন আমাদের ব্যাপার নিয়ে চিন্তা করো। ঠিক আছে, আমি এখন রাখছি। আর বিকেল 5টার দিকে তুমি পার্কে থাকবে, ওই জায়গায় আমি টিউশনি শেষ করে আসবো। কথা বলার পরে তখন নিলয় কল কেটে দেয়। নিলয় কল কেটে দেওয়ার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আর বিকেলবেলা নিলয় পার্কে চলে আসলো। আর কিছুক্ষণের মধ্যে আখি চলে আসলো। আর আখির সঙ্গে পার্কে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় তাকে বাসায় পৌঁছে দেয়। আর এইভাবেই পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। বেশ ভালোই চলছিল নিলয় এবং আখির খুনসুটে। আর কদিন পরেই খবর চলে আসবে নেহালের ফাঁসির অর্ডার চলে এসেছে। আর নেহালের যত কুকর্ম ছিল সকলেই সবকিছু খুঁজে বের করেছে। আর নেহাল নিজের মুখেই সবকিছু স্বীকার করেছে। আর এই কারণে আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে। আর এটা শুনে অনেক খুশি। তার বাবার খুনি তার জীবন যেভাবে নষ্ট করে দিয়েছে, সে তার কুকর্মের ফল ভোগ করতে পারবে এখন। আর এই কারণে আখি তখন নিলয়কে বলতে লাগলো, সত্যি বলতে নিলয়, তুমি যদি আমার লাইফে না থাকতে তাহলে কখনোই এটা সম্ভব হতো না। আমার কখনো ক্ষমতা ছিল না যে নেহালের বিরুদ্ধে গিয়ে আমি এসব কিছু করব। শুধুমাত্র তোমার কারণে আমি এগুলো নিজের চোখে দেখতে পারছি।
আমার বিশ্বাস ছিল যে তুমি এগুলো পারবে। শুধু বলতে আমি অনেক খুশি। আমার কথা হলো, তুমি আমার কাছে এসে মন খারাপ করে থাকবে না। আমার দেখতে একদম ভালো লাগে না, আর তার জন্যই এই অবস্থা করেছেন। আর ও তোমার বাবার খুনি, কি করে পারতাম এগুলো সহ্য করতে। আর আর এমনিতেও নেহাল তেমন একটা ভালো মানুষ ছিল না। সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন। আমি নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য ছিল অপরাধীকে পুলিশকে ধরিয়ে দেওয়া। এভাবে দুজনে মিলে কথা বলতে শুরু করলো, আর এভাবেই বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আর এদিকে নিলয় তার মাকে বলতে লাগলো আখির কথা, আর তখন তার মা তাকে বলতে লাগলো, ঠিক আছে, তুই যেহেতু এত কথা বলছিস, আর আমি তোর বাবাকে নিয়ে কালকে আখির মায়ের কাছে যাব, আর তোদের বিয়ের ব্যাপারে কথা বলবো। দেখ তুই আমাদের একমাত্র ছেলে, আর তোর পছন্দই আমার পছন্দ। মা, আমি ভালো করে জানতাম যে তুমি কখনো না করতে পারবে না। এই বিষয়টা আমি তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। তুমি আমার শ্রেষ্ঠ মা। হয়েছে, আমাকে আর বাম দিয়ে ভোলাতে হবে না। এবার যা, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আয়। আর কথা বলে খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেছে তোদের দুজনেরই তো রাত জেগে কথা বলার অভ্যাস হয়ে গিয়েছে। কাল রাত 3টার সময় উঠে দেখি তুই কথা বলছিস, তোর বাবাও টের পেয়েছে। নিলয় আর লজ্জায় কথা বলতে পারলো না। নিলয় এখান থেকে চলে আসলো, আর পরদিন সকালবেলা নিলয়ের আম্মু এবং নিলয়ের বাবা আখির বাসায় চলে আসলো, আর আখির মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। আপা, আসলে নিলয় এবং আখি দুজন দুজনকে ভালোবাসে, তাই আমরাও চাই সে ভালোবাসা পূর্ণতা পাক। আসলে শুধু দুজন দুজনকে আলাদা করলে কেউই ভালো থাকতে পারবে না, আর না ভালো থাকতে পারবে নিলয়, না ভালো থাকতে পারবে আখি। তার চেয়ে ভালো দুজনকে মিলিয়ে দেওয়াটাই আমাদের জন্য ভালো হবে। তাতে ওরা দুজন সুখে থাকতে পারলেই আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো এইটাই চাই যে সন্তানটা সব সময় সুখে থাক। হ্যাঁ, আমিও কিছুটা শুনেছি আখির মুখে। আখি আমাকে বলেছিল, আর আমিও এটাই চাই যে আমার মেয়েটা এমন একটা বাড়িতে যাবে যে বাড়িতে গেলে নিজেদের মেয়ে মতো করে দেখবে। আর আমি মনে হয় সেই মানুষটাকে পেয়ে গেছি। আমার বিশ্বাস আপনি আমার মেয়েকে নিজের মেয়ের মতন করেই দেখবেন। আর যেহেতু নিলয় এবং আখি দুজন দুজনকে ভালোবাসে, তাতে আমার আর কোনো আপত্তি নেই, কারণ আমার মেয়েটা অনেক কষ্ট করেছে জীবনে। দেখুন, একটা কথা বললেই নয়, সেটা হলো আমরা আপনাদের কাছে কোনো কিছুই চাই না। আমরা শুধু আমাদের মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই, এটা বলে রাখলাম। না হলে আপনি আবার ভাবতে পারেন যে আমরা কোনো কিছু চাইবো। আমরা শুধু মেয়েটাকে নিয়ে যেতে চাই। আমাদের মেয়েটা হলে পুরো বাড়িটা আবারও নতুন করে জেগে উঠবে। ঠিক আছে, তাহলে বিয়ের ডেট ফাইনাল করে ফেলেন। সামনের সপ্তাহে ওদের বিয়ে, কারণ দেরি করাটা ভালো হবে না। ইদানিং নাকি রাত জেগে কথা বলারও অভ্যেস হয়ে গেছে। আর আমার ছেলেটা ইউনিভার্সিটিতে যাচ্ছে না, আর আখিমায় আমাদের বাসায় আসলে ছেলেটারও একটু উন্নতি হবে, পড়াশোনায় মনোযোগ দেবে। আর তখন আখি সবাইকে নাস্তা এনে দিল, আর নাস্তা এনে দেওয়ার পরে তখন ওরা নাস্তা খেয়ে আখির সঙ্গে কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। আর এভাবেই পার হয়ে গেল 7 দিন। আজকে আখি এবং নিলয়ের বিয়েটা হয়ে গেল। নিলয় এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে, সাথে সাথে রাফি রয়েছে আর রনি রয়েছে। রনি তখন নিলয়কে বলতে লাগলো, দোস্ত, এতদিন আমি ঢাকার বাইরে ছিলাম বাবার ব্যবসার কাজে, তার জন্য তুই এভাবে আমাকে ধোকা দিতে পারলি। বলেছিলে আমরা 3 জন মিলে বিয়ে করব একই সঙ্গে একই দিনে, আর তুই আমাদেরকে ফেলে একা একা বিয়ে করে নিলি। দেখ ভাই, এটা কিন্তু ঠিক করলি না। আমাদেরও তো একটু হক আছে, তাই না? আর আমি অনেক কষ্ট করে অনেক কিছু করার পরে আমি আখিকে আমার করে পেয়েছি, আর তোরা আমার সঙ্গে ফাইজলামি করছিস। দেখ ভাই, আমি অনেক বেশি প্যারায় আছি। এখন আপাতত এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। তুই গিয়ে ঘুমা, অনেক রাত হয়েছে, আর আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে প্লিজ ভাই, ভিতরে যাইতে দে। এটা কোনো কথা হলো? তুই কোনো টাকা পয়সা ছাড়া ভিতর যেতে পারবি কখনো? এটি টাকা পয়সা ছাড়া ভিতর যেতে পারবে না। আর ভিতরে আমাদের ম্যাডাম বসে আছে তোর জন্য। দেখ ভাই, ম্যাডাম কিন্তু অনেক সুন্দরী, আর আজকে কিন্তু যাই করেছি খাট ভাঙবি না, কারণ যা করার ভালোই করি, কারণ এমনিতেই তোর খাট নড়ে বড়ে। কি বলছিস তুই এসব? তোর কি একটু ভয় নেই?
তুই কাকে কি বলছিস? ও তোদের ম্যাডাম, তাই খুবই সাবধানে কথা বলিস। একটু পরে যখন বের হয়ে কান টেনে দেবে তখন তোর ভালো লাগবে। হ্যাঁ, ভার্সিটিতে গেলে ম্যাডাম হিসেবে সম্মান করব, কিন্তু বাসায় আসলে আমি ভাবি বউও বলতে পারি, কোনো সমস্যা নেই। বন্ধুর বউ মানে আমাদের বউ, তাই না? রাফি, তুই একদম ঠিক কথা বলেছিস। বন্ধুর বউ মানে আমাদেরও বউ, তাই আমাদের আগে অধিকার, তারপরে তোর অধিকার। যদি তুই টাকা পয়সা দিয়ে মিটমাট করতে চাস তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা না হয় টাকা নিয়ে চলে যাব। ভাই আমাকে ভিতরে যাইতে দে, আমার কাছে এখন কোনো টাকা নাই। সত্যি, পকেটে থাকা এমনিতেই আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। বাবা আমাকে কোনো টাকা দেয়নি, বাবা শুধুমাত্র মার্কেট করে দিয়েছে আর কোনো কিছুই করে দেয়নি। আমি খুব ভালো করে জানি যে তুই মিথ্যা কথা বলছিস, তোর পকেটে এখনও অনেক টাকা আছে। আমি কি মনে করেছি জানি না, আমি সব কিছু দেখেছি। আঙ্কেল তোকে 50,000 টাকার বান্ডিল দিয়েছে, আর তার মধ্যে তুই 20,000 টাকা মাত্র খরচ করেছিস, আর বাকি টাকা তোর কাছে আছে। তুই যে কিপটা, তুই তোর নিজের বিয়েতেও মন খুলে মার্কেট পর্যন্ত করলি না, তোকে আমাদের ভালো করেই জানা আছে। আচ্ছা যাই, কিছু হয়েছে, এখন তোদের দাবি কত? আমি তোদেরকে 500 টাকা দেই, তোরা এখান থেকে চলে যা। আমার এছাড়া আর কোনো টাকা নেই। 500 টাকার মধ্যে যদি মিটমাট করতে পারি তাহলে বল। আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে যে তোর জন্য আমি 500 টাকা মেনে নেব? ঠিক আছে ভাই, এই নিয়ে 2000। তবু ভাই এখান থেকে যা, আর আমাকে শান্তিতে ভিতরে যাইতে দে ভাই। কতদিনের ভালোবাসা জমানো আছে বুকের মাঝে। তারপরে নিলয় 2,000 টাকা দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলো। আর ভেতরে প্রবেশ করার পরে দরজা লাগিয়ে দিল, আর দরজা লক করে তখন সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। তখনই দেখতে পারলো বিছানায় বই নিয়ে বসে আছে আঁকে। আর এটা দেখে নিলয়ের চোখ কপালে উঠে গেছে। আর নিলয় তখন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি বেনারসি পরে শাড়ি পরে তুমি বিছানার মধ্যে বই নিয়ে বসে আছো? বা কার জন্যে? আজকে তো আমাদের বাসর রাত। এটা বাসর রাত তো কি হয়েছে? শোনো, বাবা মাকে বলে দিয়েছি যেন তোমাকে আমি ঠিক মতো পড়াই। যদি তুমি ফেল করো তাহলে তো আমার মান সম্মান চলে যাবে। তোমার যে অবস্থা, তুমি তো মনে হয় টেনে টুনেও পাশ করতে পারবে না। দেখো আজকে আমাদের বাসর রাত, আর আর আছি, অন্ততপক্ষে আমাকে ছেড়ে দাও। কালকে থেকে সত্যিই বলছি পড়তে বসবো। আর সামনে পরীক্ষা তো, এটা আমিও জানি। আমার পরীক্ষা, আমার টেনশন। তোমার এত টেনশন করতে কে বলেছে? আমি ঠিক দেখবে খুব ভালো রেজাল্ট করেছি। আমি ক্লাসের মধ্যে যতগুলো পরীক্ষা নিয়েছি ততগুলোর মধ্যে তুমি 0 পেয়েছো। তারপর আবার তুমি বলছো তুমি ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করার মানে বোঝো তুমি? এখন তো আমি চলে এসেছি, এখন আর কোনো ট্রেনিং বেরিং হবে না। নিলয় কোনো উপায় না পেয়ে বিছানায় বসে পড়লো। আর তখন আখি তাকে একটা চ্যাপ্টার বুঝিয়ে দিতে লাগলো। আর নিলয়ের মাথায় কোনো কিছুই ঢুকছে না। নিলয়ের মাথায় তো এখন অন্য কিছু চলছে। নিলয় শেষ পর্যন্ত থাকতে না পেরে আখিকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আখির গলায় চুমু দিতে শুরু করলো। আর এদিকে আখি নিজেকে কন্ট্রোল করছে, কারণ বেশি বুঝতে দিলে নিলয়ের পড়াশোনা করবে না। আর তখন আখি বলতে লাগলো, তুমি যদি এই যে আপনার পুরো মুখস্থ করেন আমাকে দিতে পারো, তাহলে সত্যি বলছি তুমি যেটা চাও সেটাই হবে। তোমাকে বাবা বানানোর ব্যবস্থা করে দেব। এই কথা বলতে দেরি হলো, কিন্তু নিলয়ের মুখস্থ করতে দেরি হলো না। 5 মিনিটের মধ্যে চ্যাপ্টারটা মুখস্থ করে আখির কাছে দিয়ে দিল। আর আখি পুরো অবাক হয়ে গেল। তার মানে নিলয় পড়াশোনা করতে চায় না, আর এটাই হলো সমস্যা। তারপর আখি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর আখি ওয়াশরুমে চলে যাওয়ার পরে বাইরে থেকে নিলয় তখন বলতে লাগলো, তুমি বলেছিলে চ্যাপ্টার মুখস্থ বলতে পারলে আমি যা চাইবো তুমি তাই দেবে, কিন্তু এখন তুমি তোমার কথা না রেখে ওয়াশরুমে কেন চলে গেলে? নিলয় বিছানায় শুয়ে আখির জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পরেই আখি কালো একটা শাড়ি পরে তার সামনে আসলো। আর নিলয় হাত টান দিয়ে তার উপর ফেলে দেয়। আর ফেলে দেওয়ার পরে তখন কানের কাছে গিয়ে বলতে লাগলো, কয়জনের ভাগ্য হয় যে এভাবে ম্যাডামকে বিয়ে করে ম্যাডামকে আদর করার। সত্যি বলতে আমার ভাগ্যটা সেরকম, কারণ আমি আমার ম্যাডামকে আদর করতে পারছি। আমার ম্যাডাম বউ বলে কথা। তোমার মতলব তো আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি বলছিলাম তুমি যা চাইবে তাই দিব, কিন্তু তুমি যা আমাকে চাইবে সেটা তো বুঝিনি। আমাকে চাওয়ার কোনো কথা ছিল না। আজকে
তুমি আমাকে মানা করলেও আমাকে শোনাতে পারবে না। আমি আজকে তোমাকে আদর করব, মানে আদর করবই। আজকে কেউ কথা শুনবে না তোমার। কথা না শুনলে মায়ের দিতে পারবো, কারণ আমি তোমার ম্যাডাম, আর ম্যাডাম ছাত্রকে মারতেই পারে, কোনো সমস্যা নেই। এই কথা বলার পরে নিলয় তখন আখির গলায় চুমু দিতে শুরু করলো, আর আখিও চোখ বন্ধ করে ফেললো, কারণ আখিও নিজেকে আর ধরে রাখতে পারছে না। আখিও সঁপে দিয়েছে নিলয়ের কাছে। নিলয় আখির ঠোঁট জোড়া দখল করে নিল, আর প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিল। আর 5 মিনিট পরে ছেড়ে দেওয়ার পরে তখন আখি নিলয়কে বলতে লাগলো, এইভাবে কেউ কিস করে নাকি? আর একটু হলেই তো উপরে চলে যেতাম, মানে মাথা ঠিক থাকে না, তাই না? শোনো, আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছাটা হলো আমি খুব তাড়াতাড়ি তোমার সন্তানের মা হতে চাই, পুরো বাড়িটা আলোকিত করতে চাই। সেজন্য তো আপনাকে ম্যাডাম অনেক কষ্ট করতে হবে। আপনি কি কষ্ট করতে পারবেন? আর আমাকে অনেক বেশি বেশি আদায় করতে হবে। তুমি যদি আমার পাশে থাকো সব কষ্ট সহ্য করতে পারবো আমি। আর তোমাকে আদর করতে হবে কেন? তুমি নিজে আদর করতে পারো না? এখন তো আপনি সিনিয়র আমার থেকে, তাই সিনিয়র আগে শুরু করবে। আর এমনিতেও আমি পিচ্চি বাচ্চা ছেলে, আমি কি এসব কিছুর বুঝি? তাই নাকি স্যার? সেটা তো একটু আগে দেখতে পারলাম, আর একটু আগেই আমি অনেক প্রমাণ পেয়ে ফেলেছি আপনি কি পারেন আর কি না পারেন। সবটা তো আর প্রমাণ পাওনি, বাকি প্রমাণ এখন দিব। তুমি শুধু দেখতে থাকো আমি তোমার সঙ্গে কি কি করি। আখি তখন লজ্জা পেয়ে নিলয়ের বুকে মুখ লুকালো, আর নিলয় এবং আখি দুজনেই মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এইভাবেই না হোক চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।